রুদ্র, রুদ্র। অরুণের কণ্ঠ শুনে রুদ্র উতলা হয়ে বলল। অরুণী, অরুণী তুমি? রুদ্র একটু থেমে আবার বলল। কেমন আছো আবেগী রানী? তুমি আমায় জ্যান্ত মেরে ফেলছো। একটু দেখা করো প্লিজ। আমি কাল চলে যাচ্ছি। তোমায় দেখার তৃষ্ণায় বুকটা চৌচির হয়ে যাচ্ছে। এতদিন পর রুদ্রের গলা শুনে অরুণী কান্নার ধকলে কথা বলতে পারছে না, শুধুই কাঁদছে। কোনো মতে বলল। কাল সকালে দেখা করব। এখন আর কথা বলা যাবে না। আম্মা সজাগ হয়ে যান। অরুণী ফোন রেখে ফ্লোরে বসে পড়ল। অসহনীয় কষ্ট কুড়ে কুড়ে খাচ্ছে ওকে। দুই জনেরই ভয়ঙ্কর এক নির্ঘুম রাত কাটল। রুদ্রের বিধ্বস্ত অবস্থা, চোখ দুটো লাল হয়ে আছে, চুলগুলো জবথব হয়ে আছে। চারিদিক ভোরের আলো ফুটতে লাগলো। আজ অরুণী ভার্সিটির কথা বলে বের হবে। বাসায় সবাই যা ভাবার ভাবুক, আজ কিছু পরোয়া করতে ইচ্ছে হচ্ছে না। অরুণীর মনে হচ্ছে ও পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত অরুণী রাকা আর নীরার সাথে কথা বলে ঠিক করলো রাকার বাসায় যেতে বলবে রুদ্রকে। সেখানে বসেই রুদ্রের সাথে দেখা হবে। রাকার বাবা মা বাসায় না, তাই রাকার বাসায়ই দেখা করা উত্তম সিদ্ধান্ত। ভার্সিটি বা অন্য কোথাও বসে দেখা করলে সূর্য জেনে যেতে পারে। রুদ্রের বিকাল 5:30 ফ্লাইট, এখন সকাল 9টা। অরুণী রেডি হয়ে বাসা থেকে বের হতে হতে সেলিনা আহমেদের উদ্দেশ্যে বলল। আম্মা, আমি ভার্সিটিতে যাচ্ছি। কথাটা বলে অরুণী তাকালো না সেলিনা আহমেদের দিকে। উত্তরের অপেক্ষাও করল না। আজ কারো কথা পরোয়া করার মতো মেজাজ অরুণীর নেই। অরুণীর অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠছে। রুদ্র চলে যাচ্ছে কানাডা, এই বাক্যটা অরুণীর মনের ভিতর ক্ষত বিক্ষত করে দিচ্ছে। অরুণীর আজ কিছু ভাবতে ইচ্ছে করছে না। জাগতিক কোনো খেয়াল অরুণীর নেই। অরুণীর দিশেহারা হয়ে গেছে। রাকাদের ড্রয়িং রুমে রুদ্র বসে আছে। অরুণী রাকাদের বিল্ডিংয়ে ওঠার প্রথম সিঁড়ি থেকে তড়িৎ বেগে ড্রয়িং রুমে গেল। জোরে জোরে শ্বাস ফেলে হাঁপাতে লাগলো। দুচোখ বেয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে। রাকা নীরা পাশেই দাঁড়ানো। অরুণীকে দেখে স্থান কাল ভুলে রুদ্র দিশেহারা হয়ে জড়িয়ে ধরে। রাকা নীরা ওখান থেকে চলে যায় ওদের একান্তে কথা বলার সুযোগ করে দিয়ে। অরুণী নির্বাক হয়ে দুই হাতে রুদ্রের শার্ট খামছে ধরে রইল। কিছু বলতে পারছে না। রুদ্রও চুপ। আধা ঘন্টা ওভাবেই কেটে গেল নিঃশব্দে। শুধু অরুণীর কান্নার চাপা শব্দ। রুদ্র অরুণীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভারী গলায় বলল। এই অরুণী, কেঁদো না তো। 2 বছর পর ফিরে এসে একদম বোবা নিয়ে ফেলবো তোমায়। এখন একটু কথা বলো। কতদিন তোমার দেখিনি। তাকাও আমার চোখের দিকে। আবেগে রুদ্রের গলা ভারী হয়ে আসছে। অরুণীর রুদ্রের বুক থেকে মুখ তুলে রুদ্রের চোখের দিকে তাকিয়ে আবার কেঁদে ফেলে। রুদ্রের বুকে এলোপাথারি কিল খুশি দিতে দিতে বলল। যেন না আপনি, আমি শেষ হয়ে যাব। 2 বছর পর ফিরে আসবো তো পাগলি। তোমার সাথে তো ফোনে কথা হবেই। অরুণী তীক্ষ্ণ আর্তনাদ করতে করতে বলল। আপনি আমায় ভুলে যাবেন। আপনি আমাকে ভুলে যাবেন ওখানে গিয়ে। আমি জানি আপনি আমায় ভুলে যাবেন। রুদ্রর গলায়ও ধরে আসছে, চোখ দুটো সিক্ত হয়ে আছে। খুব কষ্টে নিজেকে সংযত করে অরুণীর দুই গালে দুই হাত চেপে ধরে বলল। এই মেয়েটাকে আমি ভুলতে পারি বলো? রুদ্র ধীরে ধীরে নিচের ঠোঁটছোড়া এগিয়ে নিয়ে আসলো অরুণীর ঠোঁটের কাছে। অরুণী শুধু কাঁপছে। রুদ্র নিচের ওষ্ঠদ্বয় ডুবিয়ে দেয় অরুণীর ওষ্ঠে। অরুণীর চোখ দুটো আপনা আপনি বুজে যায়। কয়েক মুহূর্তের জন্যে অরুণীর সকল দুঃখ কষ্ট ভুলেও অন্য এক পৃথিবীতে ভুলে যায়। সর্বাঙ্গে কেঁপে উঠছে অরুণী। জীবনের প্রথম চুম্বন, কি মাদকীয়তা, কি নেশা! অরুণী নেশাগ্রস্ত মানুষের মতো ঘোরের মধ্যে চলে যায়। রুদ্র অরুণীকে আরো শক্ত করে বাহুডোরে আবদ্ধ করে অরুণীর কানের কাছে মুখ নিয়ে গভীর আসক্তিতে বলে। ভালোবাসি। অরুণীর গলা কাঁপছে, চোখের কোটর বেয়ে পানি পড়ছে। সেই সাথে অরুণীর মুখ থেকে বেরিয়ে এলো, রুদ্র, ভালোবাসি। চোখের পলকেই যেন কয়েক ঘন্টা কেটে গেল। কথায় ঘোরাচ্ছে না। সেই সাথে অরুণীর কান্না আর রুদ্রের বুকের ভিতর থাকা চাপা কষ্ট। রুদ্র পাহাড় সম কষ্ট গোপন করে বলল। অরুণী, এখন আমার যেতে হবে। অরুণী কিছু বলতে পারছে না।
শুধু ফ্যাল করে তাকিয়ে আছে। এই মুখটা আবার 2 বছর পর দেখবে। দুইজনের মনেই তোলপাড় শুরু হয়েছে। নিদারুণ ক্লেশে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। রুদ্র অরুণীর হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বলল, বাসায় নিয়ে সাবধানে পড়বে, খুব গোপনে, আবার ধরা খেও না। অরুণী টলমলো শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। রুদ্র ফের বলল, অরুণী, আমার দেরি হয়ে যাচ্ছে, ফ্লাইট মিস করব আমি, যেতে হবে তাড়াতাড়ি। অরুণীর দৃষ্টি গোচর করে রুদ্রের চোখ থেকেও দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। রুদ্রের এই কান্না অন্য কারণে ভরছে না। রুদ্রর এই কান্না অন্য কারণে। অরুণী বাসায় গিয়ে চিঠিটা পড়লেই কারণটা বুঝতে পারবে। অরুণীকে কথাটা সামনাসামনি বলার সাহস রুদ্রর হচ্ছিল না, তাই চিঠিতে বলা ছাড়া উপায় ছিল না। রুদ্র জানে অরুণী এটা মানতে পারবে না কিছুতেই। নিজের মনের কঠিন সিদ্ধান্তের কারণেই রুদ্রের চোখ থেকে ফোঁটা জল বিসর্জিত হয়েছে। অরুণী মেনে নিতে পারবে তো রুদ্রের এই কঠিন সিদ্ধান্ত? অরুণী বাসার উদ্দেশ্যে গাড়ি নেয়। চোখের জল লুকানোর ব্যর্থ চেষ্টা বারবার করে যাচ্ছে। চোখ দুটোর বেহাল দশা, নিষ্প্রভ চোখের দৃষ্টি, চারিদিকে শুধু শূন্যতা আর হাহাকার। এই বিষাক্ত যাতনা অরুণীর সহ্য হচ্ছে না। বাসার গেটের সামনে আসতেই দেখে একটু তফাতে দাঁড়ানো শাহেদ আহমেদ। অরুণী অতি সন্তর্পণে চোখের পানি মুছে চেহারা স্বাভাবিক করার চেষ্টা করছে। কোনো রকম কান্না চাপিয়ে সামনের দিকে পা বাড়ায়। শাহেদ আহমেদ জিজ্ঞাসাসূচক দৃষ্টি নিক্ষেপ করে অরুণীর দিকে। আর অরুণী অপ্রস্তুতভাবে হেসে বলল, কি করছো আব্বা এখানে? এত দেরি হলো কেন তোর? শাহেদ আহমেদ একটু থেমে আবার বলল, কিছু করি না, বের হবে একটু। দেরি কেন হলো এই প্রশ্নে উত্তর না দিয়ে বাসার ভিতর ঢুকে পড়ল। অরুণী সিঁড়ি বেয়ে ওঠার সময় সেলিনা আহমেদের কণ্ঠস্বর কানে আসে, ঝটপট ফ্রেশ হয়ে খেতে আয়, সকালেও খেয়ে যাসনি তুই। অরুণী কোনো প্রত্যুত্তর করল না। রুমে ঢুকে দরজা বন্ধ করে হুড়মুড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। মর্ম যন্ত্রণায় অস্ফুট আর্তনাদ করতে লাগলো অরুণী। জাগতিক কোনো খেয়াল নেই। কান্না থামিয়ে কিছুক্ষণ চোখ বুজে রুদ্রের ওষ্ঠ চুম্বনের সেই মুহূর্ত আবার অনুভব করার চেষ্টা করে। কান্নাকাটি ভুলে ঘোরগ্রস্তের মতো হয়ে যায় অরুণী। জীবনের প্রথম ঠোঁটে চুমুর ঘোর কি সহজে কাটে? কিছুক্ষণ পর অরুণীর কান্না আবার বাড়ে। রুদ্রের সাথে 2 বছরে আর দেখা হবে না। ছোট এই বাক্যটা অরুণীর কাছে যে কতটা দহনকর তা অরুণী কাউকে বোঝাতে পারবে না। সেলিনা আহমেদ ওনার মতো দরজা নক করে যাচ্ছে। অরুণী, এই অরুণী, কি সমস্যা কি তোর? খেতে আয়, আমি খাবার বেড়ে বসে আছে কতক্ষণ ধরে। কোনো সাড়া পাওয়া গেল না। সেলিনা আহমেদ ফের বলে, দরজা খোল, ফ্রেশ হচ্ছিস তুই? সেলিনা আহমেদের অচেতন মনে শঙ্কা জাগে অরুণী আত্মহত্যা করেনি তো আবার? সেলিনা আহমেদের অন্তরাত্মা কেঁপে ওঠে। দ্রুত জানালার কাছে গিয়ে রুমের দিকে উকি দিল। অরুণী এলোমেলো ভাবে বিষের বিছানায় আছে। সেলিনা আহমেদ লম্বা এক শ্বাস ফেলে। জানালার কাছে সেলিনা আহমেদের উপস্থিতি টের পেয়ে অরুণী বালিশ থেকে মুখ না তুলেই মৃদুস্বরে পড়ল, মাথা ব্যথা করে আম্মা, যাও পরে খাবো। সেলিনা আহমেদ উদ্বিগ্ন হয়ে বলল। মাথা ব্যথার ওষুধ খেয়ে নে তাহলে। অরুণীর অমনোযোগী কণ্ঠস্বর। আচ্ছা। সেলিনা আহমেদ চলে যাওয়ার পর অরুণী উঠে বসে। কপালে লেপ্টে থাকা অবিন্যস্ত চুলগুলো গুজে নেয়। কষ্ট মিশ্রিত ভারী শ্বাস ফেলে ঘন ঘন। স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। নিজের মনকে প্রবোধ দেয় রুদ্রের সাথে ফোনে কথা হবে। ভিডিও করলেও দেখা যাবে রুদ্রকে এত কষ্ট পাওয়ার। কত মানুষের প্রিয়জনিত বছরের পর বছর দেশের বাইরে পড়ে থাকে। হঠাৎ অরুণীর মনে পড়ল রুদ্র চিঠি দিয়েছে। অরুণী তড়াক করে বিছানা ছাড়ে। কি লেখা আছে চিঠিতে? অরুণী ব্যগ্র হয়ে ব্যাগ থেকে চিঠিটা বের করে। চিঠি নিয়ে বারান্দায় যায়। চিঠিটা খুলে খুব মনোযোগীভাবে পড়তে শুরু করে। অরুণী, প্রথমেই বলে দিচ্ছি, চিঠিটা পড়ে পাগলামি করবে না। প্রবাহমান জীবন মাঝে মাঝে আমাদের এমন তিক্ত বাস্তবতার সম্মুখীন করে যে শত কষ্ট চাপিয়ে রেখেও কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। হঠাৎ এই চিঠি দেওয়ার কারণ হলো এই কথাগুলো তোমার সামনাসামনি বসে বলে তোমার যন্ত্রণায় কাতর মুখ আমি দেখতে চাইনি। 2 বছর আমাদের মাঝে কোনো যোগাযোগ হবে না। 2 বছর পর দেশে ফিরে তোমার বাসায় বিয়ের প্রস্তাব দিব। তোমায় হারানোর কষ্টের কাছে এই 2 বছর যোগাযোগ না থাকা নিতান্তই তুচ্ছ। তোমার সাথে যোগাযোগ থাকলে তোমার বাসায় কোনো না কোনোভাবে জেনে যাবে।
তোমার বাসার মানুষ বিশ্বাস করেছে যে আমার সাথে তোমার সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে। আমি চাই এই বিশ্বাস আরও 2 বছর থাকুক। অরুণী, বাস্তবিক হও। আবেগ দিয়ে ভাবতে গেলে তোমায় হারাতে হবে, তাই আমি এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তুমি তো এতদিনে বুঝতে পেরেছো তোমার পরিবারের মানুষদের আমার পরিবারের ওপর কত বিতৃষ্ণা। পারিবারিক এই রেষারেষির কারণে আমি তোমায় হারাতে চাই না। 2 বছর পর দেশে ফিরে আমি আমার আগের সেই অরুণীকেই দেখতে চাই, যে আবেগ আর পাগলামিতে টইটুম্বুর, যার চোখে মুখে সারাক্ষণ চঞ্চলতা লেগে থাকবে। তোমার সামনে বসে এসব কথা বলার সাহস আমার ছিল না। আমার দুটো চোখ ভিজে যাচ্ছে অরুণী। তোমার আবেগ রোগটা আমারও পেয়ে বসছে। চিঠিটা ছিঁড়ে ফেলে দিও। আবারও বলছি, তুমি কোনো রকম পাগলামি করো না। 2 বছর পর দেশে ফিরে তোমার চোখ ভরে দেখে তৃষ্ণা মেটাবো। রাতভর সজাগ থেকে তোমার রিনরিনের গলার স্বর শুনবো, তোমার আবেগের রং মেশাবো। 2 বছর অপেক্ষা করো, শুধু মাত্র 2 বছরই তো পাগলামি দেখতে দেখতে কেটে যাবে। তোমায় আমি কখনো কষ্ট দিতে চাইনি, না চাইতেও অনেক বড় কষ্ট দিয়ে ফেললাম। কিন্তু বিশ্বাস করো, আমিও সমান কষ্ট পাচ্ছি রুদ্র। অরুণীর কপাল গড়িয়ে গড়িয়ে পড়া নোনা জলে চিঠির অর্ধেকাংশ ভিজে গেছে। কি করলো এটা রুদ্র? 2 বছর যোগাযোগ থাকবে না। অরুণী নিস্তেজ শরীর নিয়ে বারান্দায় ফ্লোরে বসে রইল, অনুভূতি শূন্য দৃষ্টি। কিছু সময় পর কান্না আপনা আপনি থেমে গেল। তীব্র ক্ষোভে চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিল অরুণী। অরুণীর সান্ত্বনাতীত মন ডাঙায় তুলে রাখা মাছের মতো তরপাতে লাগলো শুধু। মস্তিষ্কটা ফাঁকা ফাঁকা লাগছে, কিছু ভাবতে পারছে না অরুণী। এমনটা সম্ভব না, 2 বছর যোগাযোগবিহীন থাকা কিছুতেই সম্ভব না। অরুণী তড়িৎ বেগে ছুটে রুমে গেল, বিছানার ওপর রাখা ফোনটা কাড়ে নেয়। হন্তদন্ত হয়ে ডায়াল করে রুদ্রের নম্বরে। ফোন বন্ধ। অরুণী দিশেহারা হয়ে ভাবে রুদ্র এখন প্লেনে, তাই হয়তো ফোন বন্ধ। কিন্তু 3 দিন কেটে গেল, রুদ্রের ফোন আর অন হয় না। অরুণীর কাছে দিনরাত এখন সব সমান। দরজা জানালা বন্ধ করে বসে থাকে অন্ধকার 4 দেওয়ালে আবদ্ধ রুমে। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। অরুণী গোসল কিংবা খাওয়ার কথা ভুলে বসে থাকে। অরুণী সন্দিহান হয়ে সেলিনা আহমেদের কাছে প্রশ্ন করে, আমাকে পাগল হয়ে গেছি? মেয়ের এমন প্রশ্নে হকচকিয়ে ওঠে সেলিনা আহমেদ, চোখ মুখে তীব্র ভয় তার। অরুণীর কি হয়েছে বুঝতে পারছি না, রুম থেকেই বের হচ্ছে না। ভালো একজন সাইকিয়াট্রিস্ট। বুঝ জ্ঞান আর হলো না তোমার। মেয়ের প্রেমে বিচ্ছেদ ঘটেছে, মেয়ে কষ্ট পাবে না? রৌদ্র শিয়ারের বাচ্চা, বস্তির একটা ফ্যামিলি। অরুণীকে একা থাকতে দাও, ঘটনা আরো দূরে গড়াতে পারতো। এখানে সমাপ্তি হয়েছে, শুক্রিয়া আদায় করো, ওর কষ্ট কাটিয়ে উঠুক। শাহেদ আহমেদের এই অস্ফুট স্বর সেলিনা আহমেদের কান পর্যন্ত পৌঁছই না। তবে শাহেদ আহমেদের মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে ভয়ঙ্করভাবে রেগে আছে সে রুদ্রের ওপরে। এতদিন খুশিতে অরুণীর গায়ে জ্বর আসতো, আজ জ্বর এসেছে কষ্টে। যে কষ্ট কাউকে বলতে পারছে না অরুণী, কষ্টগুলো অরুণীর বুকের বাপাসটা অবশ হয়ে রেখেছে। রুদ্র ভালো আছে তো? প্রবাসে একাকী কেমন কাটছে রুদ্রের জীবন? অরুণীকে মিস করছে না? মানুষ বদলায়, সময়ের সাথে সাথে মানুষের চাহিদা, ভালোবাসা ভালো লাগা বদলায়। এই 2 বছরে রুদ্র যদি বদলে যায়, জড়িয়ে যায় যদি অন্য কারো মায়ায়, অন্য কারো ভালোবাসায়, রুদ্র কি টের পাচ্ছে না অরুণীর মনের এই তোলপাড়? মাসে কিংবা সপ্তাহে একদিন কথা বললে কি হতো রুদ্রের? রুদ্র কি জানে না অরুণীর বাড়াবাড়ি পাগলামির কথা? বাড়াবাড়ি রকমের আবেগ ভালোবাসা অনুভূতির গল্প তো রুদ্র জানে। তবুও রুদ্র কেন এমন স্বার্থপরের মতো আচরণ করেছে? অরুণীর এই কষ্টের কাছে সমস্ত যুক্তি পরাস্ত। ক্ষণে ক্ষণে তীব্র অভিমান জমতে লাগলো অরুণীর মনে। সেলিনা আহমেদ অরুণীর শয্যার পাশে বসে অরুণীর কপালে জলপট্টি দিচ্ছে। অরুণীর এই দুর্দশা দেখে ক্রমশ উতলা হয়ে উঠছে সেলিনা আহমেদ। সূর্য আর শাহিদ আহমেদের মতামত, সময়ের সাথে ঠিক হয়ে যাবে সব। বেশ কয়েকদিন পর অরুণী রুদ্রের খোঁজে কিরণের নম্বর ফোন দেয়। কিরণের ফোন নম্বর বন্ধ। অরুণী বেশ হতাশ হয়। রুদ্রকে মেসে থাকতে এসে মেসে যায় অরুণীর। কলিং বেল বাজাতেই এক ভদ্রলোক দরজা খুলে দেয়। অরুণী মৃদুস্বরে জিজ্ঞেস করলো, আম্মা, আমি কি পাগল হয়ে গেছি? এই মেসের রুদ্র আকর নামে একজন থাকতো না? উনি তো এখন কানাডা চলে গেছে। ওনার সাথে আপনাদের যোগাযোগ আছে?
ভদ্রলোক বেশ আন্তরিকতার সহিত উত্তর দেয়। না, যোগাযোগ নেই। রুদ্রের ফোন নম্বরটাও বন্ধ। রুমের ভিতর থেকে আরেকজন আক্ষেপ করে বলে উঠল। কত বড় ভাই ছোট ভাই আসলো গেল, কেউই মনে রাখলো না। অরুণী আর কিছু জিজ্ঞেস না করলে বেরিয়ে পড়ে। অরুণীর চালচলনে বেশ পরিবর্তন হয়েছে। প্রয়োজন ছাড়া কথা বলে না, এমনকি প্রয়োজনীয় কথা বলতেও বিরুদ্ধ বোধ করে না। চেহারায় গাম্ভীর্য ভাব পরিলক্ষিত হয়। সচরাচর হাসতেও দেখা যায় না। কিরণের ফোন নম্বরটাও বা কেন বন্ধ? কিরণ যে বাসায় থাকতো, অরুণী সে বাসা চেনে। সেখানে যাবে কি যাবে না সেই নিয়ে মিনিট পাঁচেক দ্বিধাদ্বন্দ্বে ভুগল। সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে শেষে কিরণের বাসায় গেল। গিয়ে জানতে পারল কিরণ বেশ কিছুদিন আগে বাসা ছেড়েছে। অরুণী একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করে বাসার উদ্দেশ্যে রওনা হলো। অরুণী প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল রুদ্রের সাথে যোগাযোগ করার, কিন্তু কোনোভাবেই পারেনি। একসময় অরুণী তীব্র হতাশ হয়ে যায়। জীবনে নেমে আসে বড্ড ক্লান্তি। ধীরে ধীরে বিশাল পরিবর্তন হতে লাগলো অরুণীর। কারোর সাথে কথা বলতে ইচ্ছে হয় না। সারাক্ষণ রুমে নিঃশব্দে বসে থাকে। হাসতে ইচ্ছে হয় না। মাঝে মাঝে অতি প্রয়োজনে জোরপূর্বক ম্লান হাসে। রাত গভীর হওয়ার সাথে সাথে অরুণীর একাকিত্বের আর্তনাদ তীক্ষ্ণ হতে থাকে। চোখের কোটর বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকতে নিভৃতে। রুদ্রের সাথে প্রথম দেখা, পরিচয়, প্রেম সবকিছুই ছিল পাগলামিময়। সে দিনগুলো এখন শুধু সোনালি অতীত। অরুণী ভার্সিটি থেকে ফিরে ঢকঢক করে 3 গ্লাস পানি খায়। গলা শুকিয়ে কাঠ হয়েছিল। পানি খেয়ে অবসন্ন শরীর নিয়ে সোফায় গা এলিয়ে বসে থাকে খানিকক্ষণ। সেলিনা আহমেদ অরুণীর দিকেই এগিয়ে আসছিল। সেলিনা আহমেদকে দেখার সাথে সাথে অরুণী বলল, আম্মা আমি 2টা টিউশনি করাবো। সেলিনা আহমেদ পরম আশ্চর্যে চোখ কপালে তুলে অরুণীর দিকে তাকায়। বলল, মাথা খারাপ হয়ে যাচ্ছে নাকি তোর দিনকে দিন? মনে হয়। সেলিনা আহমেদ আবার ভ্রুকুচকে তাকালো। অরুণী ব্যস্ত থাকতে চায়। ভার্সিটি টিউশনি সব মিলিয়ে ব্যস্ততার সাথে দিন কেটে যাবে। শাহেদ আহমেদ এই ব্যাপার নিয়ে বলল, খারাপ কি? ওর ইচ্ছে হলে ও করবে টিউশনি। ভার্সিটি টিউশনি সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছে অরুণী। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। মাঝে মাঝে বুক চিরে যন্ত্রণাপূর্ণ একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। রাত তখন বেশ গভীর। অরুণী আয়নার সামনে দাঁড়ায়। নিজের প্রতিবিম্বর দিকে গভীর মনোযোগে তাকিয়ে থাকে। চেহারায় অদ্ভুত পরিবর্তন, বিষাদের ছায়া। চোখের নিচটা কালো হয়ে গেছে খানিক। অযত্নে দিন দিন কালো হয়ে যাচ্ছে মুখটা। চোখের চাহনিতে আগের মতো চঞ্চলতা নেই। অকারণেই অনেকক্ষণ তাকিয়ে থাকে আয়নার দিকে। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, রুদ্র। কতদিন কথা হয় না, দেখা হয় না, শুধুই অপেক্ষা। যদি বদলে যায় রুদ্র? অরুণীর মনে কাঁপন ধরে এই শঙ্কায়। রুদ্র যখন কাছাকাছি আসতো তখন অরুণীর মনে তোলপাড় শুরু হয়ে যেত। আর আজ যখন রুদ্র বহু দূরে, আজও অরুণীর মনে তোলপাড় হয়ে যাচ্ছে। তখন ভালোবাসার আর এখন কষ্টের। রুদ্রর কঠিন সিদ্ধান্তগুলো হঠাৎ করে নড়বড়ে হয়ে যেতে পারে না? সব ভুলে দিশেহারা হয়ে ফোন দিবে অরুণীর কাছে। হাঁপাতে হাঁপাতে বলবে, আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারছি না অরুণী, আমার কষ্ট হচ্ছে ভীষণ। হয়তো এমনটা কখনো হবে না। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে ভালো করেই জানে রুদ্র। অরুণীর এই ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বছর দেড়েক কেটে গেল। অরুণীর শূন্যতা সেই আগের মতোই আছে। যন্ত্রণাগুলো কিছুটা সময়ের সাথে চাপা পড়েছে। আর 6 মাস। 6 মাস পরেই ফিরে আসবে রুদ্র। অরুণের মনের ভিতর হাজারো অভিমান, অভিযোগ। ভালোবাসা কি বাধা ধরা নিয়মে চলে? রুদ্র কেন বাধা ধরা নিয়মে বাঁধল? রুদ্রের ভালোবাসা এমন অদ্ভুত কেন? সকল নিয়ম কানুন ভেঙে রুদ্র অরুণীর সাথে কথা বলতে পারেনি। এই এলোমেলো ভাবনাগুলো অরুণীর অভিমানের পাল্লা আরো ভারী করে। একদিন টিউশনি থেকে ফেরার পথে হঠাৎ এক কিরণের সাথে দেখা হয়ে গেল অরুণীর। কিছুটা দূর থেকে কিরণ ডাকলো অরুণীকে। অরুণী পেছন ফিরে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। কিরণকে চিনতে পারল না। চিনতে না পারার কারণ হলো কিরণের খোঁচা খোঁচা দাড়ি। আগে দাড়ি ছিল না। অরুণী চিনতে না পারায় কিরণ যেন খানিক বিব্রতকর পরিস্থিতিতে পড়ল। কিরণ হালকা হেসে বলল, আমি কিরণ, রুদ্র বন্ধু। অরুণী এবার হতবিহ্বল হয়ে তাকালো। কিরণ ভাইয়া আপনি? আরে আমি আপনার চিনতে পারলাম না, কি আজব ব্যাপার। চিনতে না পারার অবশ্য কারণ আছে।
অরুণী একটু হাসার চেষ্টা করে বলল। হ্যাঁ। অরুণীর মাথায় এখন অন্য কোনো কথা আসছে না। রুদ্রের কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কোথাও যেন বাধা পড়ছে। বুকের ভিতর জমানো অভিমানগুলো হয়তো বাধা দিচ্ছে। সব ছেড়ে ছুঁড়ে অরুণী জিজ্ঞেস করলো। ভাইয়া, রুদ্রর সাথে আপনার কথা হয় তাই না? প্লিজ মিথ্যা বলবেন না। আমি জানি আপনি সব জানেন। আমি কত খুঁজেছি আপনায়। কিরণ খেয়াল করলো অরুণীর চোখে পানি চিকচিক করছে। কিরণ ৭-৫ না ভেবেই বলল। হ্যাঁ, কথা হয়। মাত্রই তো রুদ্রর সাথে কথা বলেছিলাম আর হাঁটতেছিলাম, তোমায় দেখে ফোন রাখলাম। সবকিছু এলোমেলো হয়ে গেল। অরুণীর বুকের ভিতর হু হু করে উঠছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। কোনো রকম ঠোঁট নেড়ে বলল। আমার সাথে কথা বলিয়ে দিতে পারবেন? উনি কবে ফিরবেন? কথাটা বলে সাথে সাথেই অরুণীর পুনরায় বলল। না না না, আমি কথা বলবো না। আপনি কথা বলবেন, আমি শুনবো। কিরণ মাথা নেড়ে সম্মতি দিল, বলল। কয়েক মাস পরেই ফিরবে, চলো কোনো কফি শপে গিয়ে বসি। কফি শপে গিয়ে বসার পর কিরণ জিজ্ঞেস করলো। তুমি কথা বলবে? নিজেকে সংযত করার চেষ্টা করে বলল। না, আপনি কথা বলুন, আমি শুনবো। ফোন নম্বর নেবে? রুদ্র ব্যাপারে তোমার কাছে কিছু বলার সম্পূর্ণ নিষেধ। অনেক সময় কিছু কিছু নিষেধ ভেঙে ফেলতে ইচ্ছে করে। অরুণীর চোখ ভিজে যাচ্ছে। ব্যাগ থেকে টিস্যু বের করে সন্তর্পণে চোখ মুছে বলল। না ভাইয়া, ফোন নাম্বার নিব না। আপনি কথা বলুন, আমি শুনবো। কিরণ বেশ কয়েকবার বলল অরুণীকে রুদ্রের সাথে কথা বলতে, রুদ্রর ফোন নম্বর নিতে। অরুণী নারাজ, ভিতর থেকে কেউ একজন বাধা দিচ্ছে। জমে থাকা অভিমানগুলো আজ শক্ত গলায় ধমকাচ্ছে অরুণীকে। রুদ্র এই ১.৫ বছরে সব কঠিন সিদ্ধান্ত ভেঙে চুরে একবার যোগাযোগ করতে পারতো না? কি হতো যদি যোগাযোগ করত? কিরণ ফোন দিল রুদ্রের কাছে। রুদ্র ঘুম জড়ানো গলায় বলল। ঘুমে ডিস্টার্ব করতেছিস কেন রে ভাই? অরুণীর বুকের ভিতর কাঁপন ধরছে। কেউ টের পাচ্ছে না সেই কাঁপনই। মনে হচ্ছে কয়েক যুগ বাদে শুনেছে রুদ্রের গলা, সেই প্রিয় কণ্ঠস্বর। টপ টপ করে পানি পড়ছে অরুণীর গালে। কিরণের হাত থেকে ফোনটা নিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, আপনি স্বার্থপর রুদ্র। কিরণ হাতের ইশারায় বারবার অরুণীকে বলছে কথা বলার জন্য। অরুণী মাথা ঝাঁকিয়ে না বলছে। রুদ্র ওপাশ থেকে বেশ বিরক্ত হয়ে বলল। কি সমস্যা কি তোর? কিরণ হেসে বলল। তুই কেমন আছিস রুদ্র? ধর, এই প্রশ্নটা অরুণই করলো, তুই কি জবাব দিতি? রুদ্র কিছুক্ষণের জন্য থেমে যায়। কিরণের এমন কথা অদ্ভুত লাগলো। রুদ্র খানিক সময় বাদে বলল। অরুণী যদি জিজ্ঞেস করতো তাহলে বলতাম আমি ভালো থাকার চেষ্টা করছি, তুমিও চেষ্টা করো, এই তো কয়েকটা মাস। অরুণীর শ্বাস দ্রুততর হচ্ছে, নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুদ্র ফের বলল। অরুণীর টিউশনি করার কি দরকার? মেয়েটা এত বেশি বুঝে? ভার্সিটি টিউশনি চাপ হয়ে যায় না? কিরণ উত্তর না দিয়ে অরুণীর দিকে তাকালো। অরুণী কিছুক্ষণ থ হয়ে রইল। রুদ্র তাহলে ওর সব খোঁজ রাখছে? এত সব কষ্টের মাঝেও কেমন একটু প্রশান্তি, এত অভিমানের মাঝেও একরাশ ভালো লাগা। কিরণ কয়েক সেকেন্ড পর বলল। অরুণের সাথে একবার কথা বলতে পারিস না? রুদ্র ব্যস্ত গলায় বলল। কিরণ রাখ, কাজ আছে একটু। কিরণ ফোন রাখার আগেই রুদ্র ফোন রেখে দিল। অরুণী কফি শপ থেকে বেরিয়ে পড়ল। মনের ভিতর আবার সেই উথাল পাথাল যন্ত্রণা। ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস আপনা আপনি বেরিয়ে আসছে। চোখ দুটোতে আষাঢ়ের ধারা প্রবাহমান। বাসায় গিয়ে অরুণীর বারবার মনে হতে লাগলো ফোন নম্বরটা নিল না কেন। পরক্ষণে আবার মনে হলো না নিয়ে ঠিক করেছে। কোনো দরকার নেই এভাবে কথা বলার। অভিমানের অরুণীর চোখ দুটো ছলছল করছে। সূর্যের বিয়ের অনুষ্ঠান বেশ ধুমধাম করে অনুষ্ঠান। এঙ্গেজমেন্ট তো হয়েছিল প্রায় বছর ২ আগে। অরুণীর কোনো আনন্দ হচ্ছে না, বরং বাসায় এত মানুষের শোরগোল অরুণীকে বিরক্ত করে তুলছে। সূর্যের সাথে অরুণীর মোটামুটি একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। এই দূরত্ব একদিন দুদিনে হয়নি, ক্রমশ হয়েছে। যথাসম্ভব সূর্যকে এড়িয়ে চলে অরুণী। তবে এই এড়িয়ে চলার বিষয়টা সবার চোখে স্বাভাবিক, কারণ অরুণীর চুপচাপ হয়ে গেছে।
হয়তো এই চুপচাপ স্বভাবের কারণেই এমনটা। সূর্যর প্রতি অরুণীর চাপা কিছু রাগ রয়েছে। সকল কাছের মানুষের সাথেই কেমন একটা দূরত্ব তৈরি হয়ে গেছে অরুণীর। সূর্যের বিয়ের অনুষ্ঠানেও অরুণীর এভাবে চুপচাপ রুমে বসে থাকাটা সবার চোখে বিঁধল। সেলিনা আহমেদ এসে শাসিয়ে গেল অরুণীকে। অরুণী কোনো প্রত্যুত্তর করল না। অরুণী ওর মতো ভার্সিটিতে যাচ্ছে, টিউশনিতে যাচ্ছে, বিয়ের অনুষ্ঠান নিয়ে অরুণীর মাঝে তেমন উদ্বিগ্নতা দেখা গেল না। বাসার কেউ কিংবা কোনো আত্মীয় স্বজন এই বিষয় নিয়ে অরুণীকে কিছু বললে একরাশ বিরক্ততে নাকমুখ কুঁচকে বলে, এত শোরগোল আমার ভালো লাগে না। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেল, পরিবারে একজন সদস্য বাড়ল। নীলা আর অরুণীর ভাবি ননদের সম্পর্কটা তেমন জমে উঠছে না। সেলিনা আহমেদ অরুণীকে গোপনে জিজ্ঞেস করলো, নীলার সাথে তোর কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? না আম্মা, আমার আজকাল কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, কেন জানি। কেন, কি হয়েছে তোর? কি আজব, মেয়েটা কি মিষ্টি মিশুক, ভালো লাগবে না কেন তোর? আমি কি বলছি মীরা ভাবিকে আমার ভালো লাগে না? আমি বলছি আমার কারোর সাথে আমার কথা বলতে ভালো লাগে না। সব ভালো না লাগার ব্যাখ্যা নেই আম্মা, কারণও নেই। অরুণীর কথা দুর্বোধ্য ঠেকে সেলিনা আহমেদের কাছে। ভূতপেতনির আঁচড় লাগেনি তো অরুণীর শরীরে? কি অদ্ভুত আচরণ করে। সেলিনা আহমেদ একা একা ভাবতে থাকে। রুদ্র কানাডা গিয়েছে, আজ একদম 2 বছর পূর্ণ হয়েছে। তারিখটা ডায়েরিতে লিখে রেখেছিল অরুণী। রুদ্র বাংলাদেশে ফিরে আসবে, দেখা হবে, কথা হবে। অরুণী আর কিছু ভাবতে পারছে না। প্রতীক্ষিত 2টা বছর, হাজার কষ্ট নিয়ে অতিবাহিত করা 2টা বছর। নিভৃতে চোখের জল ফেলে বালিশ ভেজানোর 2টা বছর আজ পূর্ণ হলো। বেহিসেবি কত রাত কেটেছে নির্ঘুম, ইয়াত্তা নেই তার। কত হাজার চোখের জল ঝরেছে, হিসেব নেই। কবে ফিরবে রুদ্র? অরুণীর তৃষ্ণার্ত ক্লান্ত মনটা ওতলা হয়ে উঠছে। কয়েকদিন পর ফিরবে রুদ্র? অরুণী কিছুই জানে না। কিরণের ফোন নম্বরটা থাকলেও হয়তো রুদ্রর খোঁজ নিতে পারত। রুদ্র কানাডা যাওয়ার পর কিরণের সাথে মাত্র একবার দেখা হয়েছিল। নানান অভিমানে সেদিন রুদ্র কিংবা কিরণ কারো ফোন নম্বরই নেয়নি অরুণী। পরক্ষণে আবার অভিমানে অরুণীর মন ছেয়ে যায়। কি দরকার এত উতলা হওয়ার? সকল সিদ্ধান্ত ভেঙে ছুঁড়ে ভালোবাসার টানে যে মানুষটা একবার ফোন দেয়নি, সে মানুষটার জন্য কেন উতলা হবে? চোখের কোণে জমে থাকা জলটুকু সন্তর্পণে মুছে অরুণী। আচ্ছা, এমন যদি হয় রুদ্র জড়িয়ে গেছে অন্য কারো মায়ায়? অরুণী আর কিছু ভাবতে ইচ্ছে করছে না। রুদ্রের খোঁজ নেওয়ার কোনো রকম চেষ্টা করবে না। এবার খোঁজ রুদ্র নিক, যদি না নেয় খোঁজ, তাহলে হয়তো ভালোবাসা অপেক্ষা সবই মিছে ছিল। যেদিন অরুণীর সামনে বসে কিরণ রুদ্রের সাথে কথা বলেছিল, সেদিন রুদ্র বলেছিল অরুণী কেন টিউশনি করে। তার মানে রুদ্র অরুণীর খোঁজ রাখছে। অরুণী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সব ভাবনা চিন্তা বাদ দিয়ে উঠে দাঁড়ায়। বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। অরুণী শামিমাকে ডেকে পড়ল। শামিমা আপা, খিচুড়ি রান্না করো। অরুণী বারান্দায় যায়, হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা ধরার চেষ্টা করে। ঘণ্টা খানেক অকারণেই দাঁড়িয়েছিল বারান্দায়, বৃষ্টি এখনো থামেনি। মীরা অরুণীর দরজার সামনে দাঁড়িয়ে ডাকলো অরুণীকে। অরুণীর এখন কথা বলতে ভালো লাগছে না, দায়সারাভাবে প্রত্যুত্তর করলো, হ্যাঁ ভাবি, বলো। খিচুড়ি খাবে না তুমি? ডাকছে তোমায় সূর্য। আসছি, তুমি যাও। অরুণীর কিছুক্ষণ পর যায়। বাসার সবাই একসাথে বেশ উৎফুল্ল ভঙ্গিতে খাচ্ছে। ঝুম বৃষ্টিতে খিচুড়ি, কেমন আমেজ আমেজ ভাব। এত মানুষের ভিতরও অরুণীর একা লাগছে। কিছু একটার অভাব, শূন্যতা, হাহাকার। ভার্সিটিতে যায় অরুণী, চোখে মুখে উদাসীনতা, কোনো কিছুতে মন বসছে না। তাইতিকে ফোন দিয়ে বলল, ভালো লাগছে না, চল ঘুরতে যাই কোথাও। সারাদিন তাইতি আর রাকার সাথে ঘোরাঘুরি করে কাটে। তাইতি হঠাৎ মরিয়া হয়ে জিজ্ঞেস করলো, রুদ্র ভাই কানাডা গেছে, 2 বছর তো পেরিয়ে গেল, তাই না? অরুণী চকিত হয়ে তাকায়। হ্যাঁ, 2 বছর হয়েছে। তো ফেরেনি? তোর সাথে এখনো যোগাযোগ হয়নি? অরুণীর চেহারা ফ্যাকাশে হয়ে যায়, হাসার চেষ্টা করে। না, ফেরেনি, হয় না যোগাযোগ।
অরুণী ব্যস্ত গলায় বলল। বাদ দে ওসব, টিউশনিতে যাব, আমার যেতে হবে। সন্ধ্যার পর অরুণী বাসায় ফেরে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে না হতেই শাহেদ আহমেদ ডাকলো ভারী গলায়। আবার কি হলো? অরুণীর ক্লান্ত লাগছে। একবার ভাবলো যাবে না, না যাওয়া পর্যন্ত ডাকতেই থাকবে। অরুণী যায় শাহেদ আহমেদের কাছে।